হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াইটি স্টুডিও নিউজ চ্যানেল। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ তোমাদের সঙ্গে আমার শেয়ার করার আছে, তাই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। বর্তমানে ইউটিউবে অনেককে নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে, তো চলো এক এক করে কথা বলা যাক। প্রথমে কথা বলবো রাখি দেবনাথকে নিয়ে। আড্ডাখানায় যাওয়ার পর রাখি দেবনাথকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়, তো সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার আগে চলো তার মাসিক ইনকামটা একটু শোনা যাক। আড্ডাখানায় যাওয়ার পর তাকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমানে তুমি ইউটিউব ফেসবুক থেকে মোট কত টাকা মাসে ইনকাম করছো, আর তার উত্তরে সে বলে সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের টোটাল কত টাকা ইনকাম হয় মান্থলি অ্যাভারেজ না কমিয়ে বলবো না, কিন্তু এখন যা পরিস্থিতি তো এখন খুব একটা বেশি হয় না, কিন্তু যেটুখানি হয়ে যায় আমাদের মানে ভালো মতো একটা লাইফ লিড করে সঞ্চয় করে জমিয়ে আমরা চলে যেতে পারবো ভালো মতো, খুব ভালো মতো। 10 লাখ 15 লাখ 20 লাখ লাখে বলতে হবে? আচ্ছা তুমি মোটামুটি আইডিয়া বলো, 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ? আরে কি বলছো, 3 লাখ? হ্যাঁ এভারেজ। ওকে চলো 3 লাখ এটা ধরে নিলাম। ওকে তোমাদের দুজনে মিলিয়ে বসে নাকি শুধু তোমার একারই আলাদা? হাসি দেখে মনে হচ্ছে যে একাই হতেও পারে, হবে বলছি না, হতেও পারে। এছাড়াও তাদের ইনকাম নিয়ে আরেকটা প্রশ্ন করা হয়। সেখানে প্রশ্ন করা হয় যে বিয়ের টাইমে তোমরা বিয়ের ভিডিও ছেড়ে সেখান থেকে মোট কত টাকা ইনকাম করেছো, আর তার উত্তরে তারা বলে প্রায় 25 লক্ষ টাকা। তবে বিয়েতেও কিন্তু তারা 25 লক্ষ টাকা খরচ করেনি। বিয়ের টাইমে বিয়ের ভিডিও দিয়ে টোটাল অ্যাপ্রক্স কত টাকা কামিয়েছো? আমি কিছু বলছি না, আমাদের কি একটা ভিডিও বানিয়েছিল না, এটা নিয়ে কাউন্ট করে? হ্যাঁ একটা ভিডিও বানিয়েছিল কাউন্ট করে করে কত টাকা কি ব্যাপার স্যাপার। তো সে যে ভিডিওটা বানিয়েছে সেটা আই থিংক ঠিক বানিয়েছে। এবার সে যে অ্যামাউন্টটা বলেছে তার থেকে ঠিক না, অতটাও না যত বলেছে, বেশি হতে পারে কম হতে পারে, কিন্তু সে কত 25 বলেছিল মেবি। ও মাই গড, আমি তো 4 বার বিয়ে করতে রাজি আছি। এবার আসি কন্ট্রোভার্সির কথায়। তো আড্ডাখানায় গেলে রাখিকে প্রশ্ন করা হয়েছিল তোমার প্রিয় রোস্টারকে। তো এই কথাটা শুনে রাখি উত্তর দিয়েছিল আমি কোনো রোস্টারকেই পছন্দ করি না, এমনকি কেউ যদি আমার সামনে এসে বলে যে আমি রোস্ট ভিডিও তৈরি করি তাকেও আমার ভালো লাগে না। এক কথায় রোস্টারদের প্রতি রাখির একটু অনীহা। এখানে আমি তোমাকে দুটো কথা বলতে পারি, তোমার রোস্টারদের অপছন্দ করার অবশ্যই কারণ থাকতে পারে। কেন বলছি? অবশ্যই আছে, কারণ তোমার তখন বয়সটাও কম ছিল যখন তোমাকে নিয়ে অনেক রোস্টাররাই কিন্তু রোস্ট করেছে, আর সেটা তুমি মেনে নিতে পারোনি, আর মেনে নেওয়া কিন্তু সম্ভব না। তো যাই হোক, তো তোমাকে নিয়ে কয়েকজন রোস্ট করেছে বলে তুমি সবার কথা বলবে যে আমার কোনো রোস্টারকে পছন্দই হয় না, এটা শুনে তো বাকি রোস্টাররা তোমাকে নিয়ে রোস্ট করবে, এটাই স্বাভাবিক নয় কি? তবে হ্যাঁ, বাবা মা তুলে বা পার্সোনাল ভাবে অ্যাটাক করা এটা কিন্তু একদমই ঠিক না। দেখেছি যারা রোস্ট করেছে তাদের মধ্যে হ্যাঁ 2 থেকে 3 জনের নাম না যাদের ভালো লেগেছে। আমার কোনো রোস্টার পছন্দ না, আমি রোস্টারদের ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না আমার কখনো। যদি কেউ বলে না আমি একজন রোস্ট ভিডিও বানাই, আমারও হাট এখান থেকে। এই কথাগুলো শোনার পর অনেক রোস্টাররাই কিন্তু রাখিকে নিয়ে অনেক ধরনের রোস্ট করে, আর তারপর রাখি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। এখনো অবধি আমাকে নিয়ে যে কটা রোস্ট হয়েছে প্রায় সব কটাই দেখেছি, কিন্তু আমাকে নিয়ে করা কোনো ভিডিওতে খারাপ গালাগালি আর আমার পরিবার তোলার ব্যাপারে আমি সতর্ক করে দিচ্ছি। রোস্ট মানে গালাগালি আর বাজে মিম লাগানো না, এটা মনে হয় সব রোস্টাররাই জানে। মাঝে পরিবার এলে আমি কিন্তু ছেড়ে দেব না সহজে। আমাকে নিয়ে করা ভিডিওতে শুধু যেন আমার কথাই হয়, আমার মা বাবা বরকে নিয়ে খারাপ কোনো বা ভালো কোনো কথা আমি কিছুই শুনতে চাই না। যারা বলে ফেলেছো বা বলবে ভাবছো তার স্ক্রিপ্টটা চেঞ্জ করো, থ্যাংক ইউ। কিছু বাবা মা আছে তারা নিজেদেরকে এমনভাবে প্রেজেন্ট করে রোস্ট হওয়ারই মতো, কিন্তু সব মা বাবা না। এজন্যই বলছি রোস্ট ভিডিওটায় মা বাবাকে না আনাই ভালো। চলো এবার টপিক্সটা একটু চেঞ্জ করা যাক। এবার আমি কথা বলবো কেয়া মাসিকে নিয়ে। একে নিয়ে আমার কোনো ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ আমি এর ভিডিও দেখি না। তবে হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে চলে আসে, আর সেই ভিডিওটা নিয়ে সত্যি কথা বলা দরকার। দেখো আগে কি করেছে না করেছে, তার পার্সোনাল লাইফ কি, সেটা নিয়ে আমি কখনোই কোনো কথা বলতে চাই না আর বলবো না। তবে সে ভিডিওতে কি দেখাচ্ছে না দেখাচ্ছে সেটা নিয়ে তো অবশ্যই কথা বলা যেতেই পারে, তাই নয় কি? তার কাছে যখন কিছু টাকা আসে তখন কিন্তু তাকে দেখলে অবশ্যই বোঝা যায়। পার্লারে যাওয়া বলো, এটা বলো সেটা বলো, মানে ওর পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। ভিডিওতে বলতে শুনেছি যে ওর মাথার ওপর একটা ছাদ তৈরি করতে হবে, ছেলের একটা ভবিষ্যৎ তৈরি করতে হবে। হ্যাঁ এটা ঠিক যে যাদের মাথার উপরে ছাদ থাকে না তাদের পরিস্থিতিটা একটু অন্যরকম হয়। ইউটিউব থেকে তুমি কিন্তু মাঝে মধ্যে বেশ ভালো টাকায় ইনকাম
ইনকাম করেছো, কিন্তু সেই টাকাগুলো কখনো কিন্তু তুমি ধরে রাখার চেষ্টা করোনি। তুমি সবসময় এটা মনে করেছো যে আমি ইউটিউবের খুব ফেমাস একটা মুখ, আমার সবসময় মনে হয় এরকম টাকায় ইনকাম হবে। কিন্তু না, তোমার কাছে যখন কোনো টাকা এসেছে তখন তুমি কি করেছো, নিজের সাজগোজ বলো, চলাফেরা বলো, দামি দামি হোটেলে থাকা, তারপরে এখানে ওখানে ঘুরতে যাওয়া, প্রীতম জেফারকে দেখে সেরকম একটা হোটেলে থাকা, এই সমস্ত কিছুর পিছনে তুমি কিন্তু বেশ ভালো টাকাই খরচ করেছো। এই সমস্ত কিছু না করে তুমি যদি সেই টাকাগুলো জমিয়ে রাখতে, তাহলে আজকে হয়তোবা তোমার কোনো একটা ব্যবস্থা অবশ্যই হতো। যাই হোক, যেটা করেছো সেটা করেছো, কিন্তু এখন তুমি কি করছো, ভিডিওর নাম করে যে কন্টেন্টগুলো তুমি করছো সেটা কিন্তু একদমই ঠিক না। এই যে ভিডিওতে দেখানোর জন্য ভাতের থালা ছুঁড়ে ফেলছো, খাবার ছুঁড়ে ফেলছো, ভাত থেকে উঠে যাচ্ছ, এই জিনিসটা কি সত্যি তুমি ঠিক করছো? একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো। আমি চিংড়ি খাই না, চিংড়ি হাত আছে। এখানেই শেষ না, ভাতের থালাও তোমাকে ছুঁড়ে ফেলতে দেখেছি। দেখো, অনেকে না রাগ করে এরকম অনেক কিছু হয়তো বা করে, কিন্তু কি বলতো, ভিডিওর কন্টেন্ট হিসেবে এই জিনিসটা করা একদমই ঠিক না। তুমি নিজের অন্যর জন্য যে কাজটা করছো সেখানেই অন্ন ফেলে দিচ্ছ। হয়তোবা এটা বলতে পারো সিরিয়াল, টিভি এ সমস্ত জায়গাতে সব দেখা যায়, তুমি কোনো সিরিয়াল বা টিভিতে কাজ করছো না, তুমি কিন্তু নিজের লাইফটাকে দেখাচ্ছ। যাই হোক, জিনিসটা আমার চোখে একটু খটকা লেগেছিল, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকিটা তোমার ব্যাপার, তুমি কি করবে না করবে। কি অবস্থা দেখো। টিভি অভিনেত্রী সুস্মিতার বিয়ে হয় সব্যসাচীর সঙ্গে, এটা অবশ্য আমরা সকলেই জানি। তবে হ্যাঁ, 1 জুলাই সুস্মিতার জন্মদিনের দিন শোনা গেল তাদের বিচ্ছেদের সুর। সুস্মিতা আর সব্যসাচী দুইজনই কিন্তু তাদের মতামত প্রকাশ্যে এনেছে। সব্যসাচী লিখেছে, ভালো থাক, বড় হ আরো, জন্মদিনে আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস, নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি, কিছু জিনিস দুতরফে মিলল না, মন খারাপ দুতরফেরই, সেটা কাটিয়ে এগিয়ে যাওয়া হোক। বাকিদের চর্চা আলোচনা দয়া করে এখানেই শেষ হোক। আপনাদের কাছ থেকে দুতরফের গলাগলি আশা করছি, গালাগালি নয়। এরপর আপনাদের যা ইচ্ছা। এই পোস্ট দুতরফের সম্মতিক্রমে আলোচনা করে। আপনারা এবার প্লিজ আলোচনা থামিয়ে দিন, আমাদের দুজনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে। সায়ক সুস্মিতাকে কুটনি বৌদি বলে ডাকতো, আর সেই পরিপ্রেক্ষিতে সে লিখেছে, হ্যাপি বার্থডে সুস্মিতা, তোকে আর কুটনি বৌদি বলে ডাকা হবে না, খুব ভালো থাক। এবার কথা বলবো সন্দীপ দাকে নিয়ে। তোমরা সকলেই জানো সীমাদির হাজবেন্ড শুভদা আইসিইউতে ভর্তি ছিল, তবে বর্তমান পরিস্থিতি আগের থেকে বেশ অনেকটাই ভালো। যাই হোক, এই পরিস্থিতিতে সন্দীপকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি শুভদার খোঁজ খবর নিয়েছো? তার কমেন্ট বক্সে নাকি এই ধরনের কমেন্টস অনেক আসতো। তো সেই পরিপ্রেক্ষিতে সন্দীপটা কি উত্তর দিয়েছে? শুভদার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। ভগবানের কাছেও আমার অনেক অনেক আমি প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে যাবেন এবং বাড়ি চলে আসুক, এটাই চাই। তো এর থেকে বেশি কিছু আমি আর সম্ভব না আমার দ্বারা। অনেক বুঝে শুনে আজকাল চলতে হয়, কারণ সব কথা সব জায়গায় বলা যায় না। তো অবশ্যই আমরা দেখো, উপকার আমাকে অনেকে করেছে, আবার ক্ষতিও অনেকে করেছে। এটা অবিশ্বাস করার মানে কেউ মানে অস্বীকার করতে পারবে না। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি শুভদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। জানি না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।